আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান, আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সমসাময়িক কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনতা দলের নৈতিক কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুবুল আলম। স্যার, আপনাকে এনটিভিতে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও রয়েছেন আমাদের ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ মৌকের প্রথম চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোতাহার হোসেন তালুকদার। আপনাকেও এনটিভিতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। স্যার, আমি প্রথমে আপনার কাছে যেতে চাই। আগে ওনার কাছ থেকে শুরু করলে ভালো হতো না স্যার, আপনি সিনিয়র, আপনার কাছে যাই। দেশে একটা বলিষ্ঠ নেতৃত্ব, নৈতিকতা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনারা স্যার একটা রাজনৈতিক দল তৈরি করেছেন। 2025 সালের 20শে মার্চে এই দলটা স্যার আপনাদের কার্যক্রম শুরু করেন। আজকে 7ই জুলাই, ক্যালেন্ডারের হিসাবে 474 দিন। স্যার, আপনাদের এই 474 দিনে লক্ষ্য কতটুকু অর্জিত হলো স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি জনতা দলের যে শুরু হয়েছিল সেটা হলো আমরা কয়েকজন অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার, আর্মি, নেভি, এয়ারফোর্স, আমরা দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনা করে আমরা চিন্তা করলাম যে আমাদের চাকরি জীবন, কারো হয়তো বা 32 বছর 35 বছর চাকরি জীবনে আমরা দেশ থেকে অনেক কিছু নিয়েছি এবং এখন আমাদের সেই দেনা পরিশোধ করার সময় এসছে। আমি হয়তো অবসর জীবনে অনেক আরামায়েশে থাকতে পারতাম, গলফ খেলতে পারতাম এবং বিদেশ ভ্রমণও করতে পারতাম, কিন্তু চিন্তা করে দেখলাম যে এই ক্রান্তি লগ্নে দেশের আমাদের অত্যন্ত প্রয়োজন আছে এই দেশকে একটা নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণকে তাদের যে বঞ্চিত যে অতীত, সে অতীত থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। এবং এইটা যেহেতু আমরা যে শপথ নিয়েছিলাম যখন আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যোগদান করি, সেই শপথটাকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে কার্যকরী করতে হবে, এইটাই হলো, এই ছিল আমাদের 1 নম্বর শপথ। তো তাই আমরা চিন্তা করলাম যে আমরা, একটা কথা আছে যে যদি তুমি রাজনীতিতে না আসো তাহলে তুমি নিকৃষ্ট লোকদের দ্বারা তুমি পরিচালিত হবে, শাসিত হবে। সেজন্য আমরা চিন্তা করলাম যে কেন আমরা এই জায়গায় আমাদের নেতৃত্বকে প্রমাণ করিয়ে, জনগণকে বুঝিয়ে এবং আমাদেরকে আমরা যাতে তাদের যে বঞ্চিত যে অতীত ছিল সেই অতীত থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারি কিনা, এটার একটা প্রচেষ্টা। আমাদের এখানে কারো কোনো কিছু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আমাদের শুধু দেওয়ার আকাঙ্ক্ষা। আমরা দিতে চাই এবং এই দেওয়াটা হলো সম্পূর্ণভাবে দেশ, মাটি এবং জনগণের জন্য। এইটার উপরে ভিত্তি করে আমরা কাজ এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু এতদিন পর্যন্ত আমাদের যে কার্যক্রম যেটা চলেছে, সমস্ত কার্যক্রমই হলো গিয়ে আমাদের দেশের জন্য, জনগণের জন্য এবং বঞ্চিত যে জনগণ আছে পুরো পৃথিবীতে। যেমন এই জনতার দলই কিন্তু একমাত্র দল যেখানে আমি নিজে গেছিলাম গাজাতে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। এটার জন্য আমাদেরকে অনেক কাঠখড় পুরাতে হয়েছে। আমরা আজকে বোধহয় ইজিপ্টের সঙ্গে খেলা আছে, বোধহয় ইসের খেলাও দেখছিলাম। আমি ইজিপ্টের ভিতরে গিয়ে, কায়রো দিয়ে গিয়ে, তারা সিনাই মরুভূমি ক্রস করে গিয়ে তারপরে আমরা গাজাতে গিয়ে তাদেরকে সহায়তা দিয়ে এসেছি। এই সব কাজগুলা আমরা এই জন্য করছি যে আমরা জনগণকে বোঝানোর জন্য যে আমরা যদি চাই তাহলে আমরা এটা করতে পারবো। এই দেশের, এই মাটির, এই জনগণের যে শক্তি যেটা আছে সেই শক্তিটাকে আমাদেরকে উদ্ভাসিত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ, তোমরা এমন একটা দেশের নাগরিক যেই দেশ তোমাদেরকে
এমন একটা জিনিস দিতে পারে যেটা তোমাদের জন্য ভবিষ্যতে আত্মমর্যাদার একটা জায়গা হবে। সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টা স্যার জারি রেখেছি। স্যার আপনার কাছে আবার ফিরবো। আমি এখন একটু মোতাহার হোসেন আপনার কাছে আসতে চাই। আপনি ময়মনসিংহ যে নতুন যে ইয়েটা হয়েছে উন্নয়ন মৌ কর্তৃপক্ষ, এবং এইটা আপনার এই 2026 সালেই হয়েছে, 12ই জানুয়ারি এটা সম্ভবত হয়েছে, এবং আপনি প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন 18ই জুন, আমি যদি ভুল না করি। তো সেই অর্থে আপনি আজকে 14 তারিখে জয়েন করেছি। হ্যাঁ, আজকে হলো আপনার 19 দিন মনে হয় আপনি দায়িত্ব পালন করছেন। তা আপনার কাছে প্রশ্ন আমার, যে এই যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করা হলো, এইটার আসলে কার্যকারিতা কি এবং আপনারা কি করতে চান এটা নিয়ে, এবং এই যে 19 দিন আপনি কাজ করেছেন এর মধ্যে আপনি উল্লেখযোগ্য কি ঘটনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে, এনটিভির মাধ্যমে সারা বাংলাদেশের দর্শকরা আজকের এই প্রোগ্রাম দেখছে, তাদের প্রতি শুভেচ্ছা। আপনারা জানেন যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ সহ 9টা উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজ করছে। নতুন 5টা, আর আগে 4টা পুরাতন, ওগুলো আগেই ছিল, ওগুলা কাজ করতেছিল। তো আমরা নতুন জয়েন করার পরে 11 তারিখে এটা প্রজ্ঞাপন জারি হয়েছে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড 2-তে। আমরা 14 তারিখে গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা যোগদান করি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা চুক্তিও করি। তারপরে আমরা, যেহেতু নতুন উন্নয়ন কর্তৃপক্ষ, আমাদের কোনো অফিস ছিল না, বসার জায়গা ছিল না, তো আমরা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী, আমাদের মাননীয় মন্ত্রী, গণপূর্ত মন্ত্রীর নির্দেশে, সচিব মহোদয়ের নির্দেশে তিনি আমাদেরকে বসার জায়গা করে দিয়েছিলেন। আমরা, আপনি ঠিক বলেছেন যে আমরা 18 তারিখে সেখানে আমরা একটা আনুষ্ঠানিকভাবে বসতে পেরেছি। একটা রুম দিয়েছেন, পরে আরেকটা রুম দিয়েছেন যে আমার কম্পিউটার এগুলা রাখার জন্য। তো আমরা পরবর্তী সময়ে গণপূর্ত মন্ত্রণালয়ে আমরা মিটিং করেছি। মিটিংয়ে আমরা আমাদের কর্মপন্থা আমরা জেনেছি। সেটা হচ্ছে যে ফেসিবাদের আমলে বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে অপরিকল্পিতভাবে নগর গড়ে তোলা হয়েছে, বহুতলা ভবন গড়ে তোলা হয়েছে, এবং যেখানে রাস্তা 10 ফিট, সেই 10 ফিট রাস্তার পাশে 20 তলা ভবন করা হয়েছে, করে শহরটাকে নষ্ট করা হয়েছে। এমনিভাবে প্রত্যেকটা শহরকে, আপনারা জানেন যে ফেসিবাদের আমলে কোনো জবাবদিহিতা ছিল না, যে কারণে তারা যখন যত তলা মন চেয়েছে তত তলায় প্ল্যান অনুমোদন করেছে, এবং প্ল্যান অনুমোদন করার পরে তারা আর ওইটার কোনো খোঁজ নেয় নাই। যিনি এটার মালিক ছিলেন তিনি তার ইচ্ছা মতো ভবন নির্মাণ করেছেন। আর এটার নিয়ম হচ্ছে যে আপনি যদি প্ল্যান পাস করার কর্তৃপক্ষ থাকেন, আপনাকে ওই বিল্ডিংয়ে যেদিন থেকে কাজ শুরু হবে, লেআউট হবে, সেদিন থেকে আপনাকে আপনার ইন্সপেক্টর রাখতে হবে। উনি ওই প্ল্যান অনুযায়ী কাজটা আদায় করে নেবেন। কিন্তু আমরা একটা পরিকল্পনার মধ্যে নিতে চাচ্ছেন, আদায় করে নেবেন, কিন্তু এটা আমরা দেখি নাই। তো যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটা পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য, এবং সেই পরিকল্পিত নগর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ সেটা করবে। তার মধ্যে রয়েছে সবার আগে একটা মাস্টার প্ল্যান করা হবে পুরা সিটিকে নিয়ে, এবং এই মাস্টার প্ল্যান করতে আপনার কিছুটা সময় লাগে। তারপরেও এই মাস্টার প্ল্যানটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কাজটা সঠিকভাবে এগিয়ে যাবে। পাশাপাশি আমরা যে সকল ভবন নকশা অনুমোদন দিব, সেটা আমাদেরকে নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে, একটা বিল্ডিং কোড কমিটি আছে, সেই কমিটিতে আমরা আলোচনা করে সেই আলোচনা, সেটা রাস্তা মাপ দিয়ে তারপরে বিল্ডিং তৈরির আগে তার জায়গা, নির্দিষ্ট জায়গা ছেড়ে দিতে হবে। আপনার 10% জায়গা আছে, আপনাকে নির্দিষ্ট জায়গা
এই 10% থেকে ছাড়তে হবে, চারদিক দিয়ে ছাড়তে হবে, ছেড়ে তারপরে বিল্ডিং তৈরি করতে হবে। কিন্তু অতীতে যে সকল বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো এই সকল নীতিমালা না মেনেই তৈরি করা হয়েছে, শহরটা যার জন্য একটা অপরিকল্পিত নগর তৈরি হয়েছে। আপনারা তা আমি একটু সরাসরি শেষ করি, আমরা আমাদের ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আমাদের একটা ইচ্ছা আছে, আমরা একটা আগ্রহ, আমাদের জনগণও চায় সেটা হচ্ছে এটা ময়মনসিংহ শহরটা ব্রহ্মপুত্র নদের তীরে, জি, তা এই ধরেন এই পাশে তো, আর ওই পাশটাতে আমরা চিন্তা করতেছি যে ওখানে একটা আমরা নিউ সিটি আমরা গড়ে তুলব, নদীর ওই পারে একটা আবাসন প্রকল্প, স্যাটেলাইট সিটি হওয়ার কথা ছিল স্বৈরাচারের আমলে, কিন্তু তিনি সেটা কেটে পরে গোপালগঞ্জে নিয়ে গিয়েছিলেন। তো আমরা সেখানে একটা নিউ সিটি করতে চাই, যেহেতু ময়মনসিংহ বিভাগীয় অফিসগুলো নদীর ওই পারেই হবে, ব্রহ্মপুত্র নদীর ওই পারে হবে, এবং সেখানে আমাদের জেলা প্রশাসক 945 একর জমি একোয়ার করেছেন। তো আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের পূর্তমন্ত্রীকে অবহিত করেছি, সচিব সাহেবকে অবহিত করেছি যে ওখান থেকে আমরা কিছু জমি আমরা অফিসিয়ালি চাইব, এবং সেখান থেকে জমি নিয়ে আমরা সেখানে আমাদের বিভাগীয় আমাদের যে মূল অফিস ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস আমরা গড়ে তুলব, এবং সেই অফিসের পরে আমরা সেখানে আবাসন প্রকল্প নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এবং মধ্যবিত্ত পরিবারের জন্য। আপনাদের এই যে উন্নয়ন মানে কর্তৃপক্ষ তৈরি হয়েছে, আপনারা কি সরাসরি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলছেন? হ্যাঁ, আমরা গত পরশুদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে 9 জন চেয়ারম্যান এবং আমাদের পূর্তমন্ত্রী সহ আমরা সাক্ষাৎ করেছি। তিনি আমাদের কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদিও আমাদের তো এখন একটা ভঙ্গুর অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যে বাংলাদেশকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের এই মুহূর্তে কোনো গাড়ি নাই, তিনি কিন্তু নতুন গাড়ি উৎসাহিত করেন না, তিনি দেশের কথা চিন্তা করে অর্থনীতির কথা চিন্তা করে তিনি আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে পুরাতন গাড়ি সেগুলাই দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা তাতেই খুশি যে তিনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। স্যার, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনার একটা প্রস্তাব মানে পাশ হয়েছে একনেকে, সেটা হলো পদ্মা ব্যারেজ। এই পদ্মা ব্যারেজ নিয়ে আপনারা প্রেস ক্লাবে কিছু অবজারভেশন দিয়েছেন এবং কিছু দাবিও আপনারা তুলেছেন। স্যার, এটা আপনারা কেন দিচ্ছেন এই অবজারভেশন? আচ্ছা, এখন এইখানে আমাদের দেশের জন্য আমাদের তো একটা দুইটা নদী না স্যার, অ্যাকচুয়ালি 54টা নদী ভারতের সঙ্গে। 54টা নদীর মধ্যে এই একটা নদীর জন্য চুক্তি হয়েছে, চুক্তিটা মনে হয় শেষ হয়ে যাবে, এটা রিনিউয়াল এখনো পর্যন্ত হয় ফারাক্কা, ফারাক্কা। এখন আমাদের যে তিস্তার যেটা আছে, তারপরে আরও অনেকগুলো নদী আছে, সমন্বিত একটা নদীর প্রকল্প, নদীর প্ল্যানিং সমন্বিত। অ্যাকচুয়ালি 54টা নদী না, নদী আরও আছে প্রায় 100 থেকে বেশি। ভারতের থেকে যে সমস্ত নদী আসছে আমাদের কাছে, আমাদের থেকে একটা নদী গেছে ভারতে, ফেনীতে। আমরা ওখান থেকে তারা যা চেয়েছে আমরা দিয়ে দিয়েছি, গত আমলে এটা দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা ওখান থেকে কিন্তু তাদের পানি উইথড্র করে নিচ্ছে, আমরা পানি দিয়ে দিচ্ছি তাদেরকে। আর তাদের কাছে যেগুলি আসছে সেগুলি থেকে আমরা পানি পাচ্ছি না। এবং এইটা হলো কি অত্যন্ত নতজানু একটা পররাষ্ট্রনীতি, অত্যন্ত নতজানু পররাষ্ট্রনীতি। এখন আমরা পদ্মার ওখানে যে ব্রিজ করব, সে পদ্মার ওখানে যে বাঁধটা যেটা দিব, যেটাতে একদিকে পাস হয়েছে, আমি জানি না এটা কতটুকু ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কি না। কারণ এটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি হবে, আমাদের স্যালিনিটি কিন্তু উপরের দিকে চলে আসবে, সমুদ্র থেকে স্যালিনিটি উপরে চলে আসবে। স্যালিনিটি যেই উপরে চলে আসবে, আমার যে অববাহিকা যেটা আছে সেখানে আমার ফসল উৎপাদন কমে যাবে, এবং এটা এমন এক সময় আসবে যেটা আমার গলার কাটা হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা চাচ্ছি যে আমরা এরকমভাবে অ্যাডহক ভিত্তিতে আমরা কোনো কাজ করতে চাই না। আমাদের এখন প্রায়োরিটি হলো কি তিস্তা, প্রায়োরিটিটা হলো তিস্তাটা জন্য যে পরিকল্পনাটা করা হয়েছে চায়নার সঙ্গে মিলে আমাদের সঙ্গে করা হয়েছে, সেইটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা যে আপার রাইপেরিয়ান যে দেশটা আছে, দ্যাট ইজ ভারত,
সেই ভারতকে আমরা একটা সংকেত, একটা আমাদের একটা নিজস্ব যে পরিকল্পনা, সেটা আমরা তাদেরকে বোঝাতে পারবো। এবং তখন তারা অ্যাকচুয়ালি হয় কি, তিস্তার ব্যাপারে তো সরকার বলছে স্যার যে তারা যে কোনো ভাবেই, মানে প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো ভাবেই তারা তিস্তা প্রকল্প খুব বাস্তবায়ন করবেই। কিন্তু পদ্মা ব্যারেজ নিয়ে যে আপনারা যে কথা বলছেন, যে আপনারা বলছেন পরিবেশ ও কারিগরি সমীক্ষার কথা বলছেন, এটা কি করে নাই সরকার? আমার মনে হয় না। কারণ আমি যেটা জানি সেটা, আমি কিছু নদী বিশেষজ্ঞদের সঙ্গেও আমরা কথা বলেছি, আমাদের দল কথা বলে আমরা এইটা জানতে পেরেছি যে এইখানে যে স্যালিনিটির যে প্রবলেমটা হবে, বিকজ ওইখানে এটা যতটুকু মানে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে যাতে এই পানিটাকে রিজার্ভার হিসেবে রাখা হবে এবং স্যালিনিটি যাতে না আসে বঙ্গোপসাগর থেকে যে সমস্ত নদীতে আসতেছে, এই পানিটা দিয়ে ওইটাকে করা হবে। ফাইন, ইন দ্যাট কেস যে ফারাক্কা ব্যারাজের ওখানে এখন পানি প্রবাহ অত্যন্ত কমে গেছে। তারা যে ক্যানেল করেছিল পদ্মাতে পানি নেওয়ার জন্য, সে ক্যানেলে কিন্তু পানি নাই এখন। সেই জন্য ওইটা আপনাদের সন্দেহ হচ্ছে যে প্রজেক্টটা সঠিকভাবে করা হয় না। এবং আমি আরেকটা জিনিস বলি, এই ফারাক্কা উইল বিকাম তাদের গলার কাটা। তাদেরকে এক পর্যায়ে এমন আসতে হবে যে তাদেরকে এই ফারাক্কাটাকেই তাদেরকে ডেমলিশ করতে হবে। সেই জন্য আমরা ওই দিকে যদি পলিটিক্যাল মানে জিনিস চিন্তা করে যদি আমরা ওখানে করি, তাহলে এটা আমাদের জন্য খুব একটা ভালো হবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় প্রথমে আমরা এখন তিস্তার দিকে নজর দিই। তিস্তার দিকে নজর দিলে এ ভাস্ট এরিয়া, যেটা এখন কিন্তু মরুভূমি হয়ে যাচ্ছে, এবং যখন তারা পানি ছেড়ে দিচ্ছে তখন এটা পুরো বন্যায় তলিয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি আমরা প্রথমেই কাজ শুরু করে দিই, এটাতে ভারতের একটা আপত্তি আছে। মোতাহার হোসেন তালুকদার, আপনার কাছে একটু যেতে চাই। আপনি স্যারের কথা শুনছিলেন, স্যার বলছিল যে আপনাদের যে পদ্মা ব্যারেজের যে একনেকে ইতিমধ্যে পাশ করেছেন, ওনাদের দল কিংবা ওনারা মনে করছেন যে যথেষ্ট পরিমাণ সমীক্ষা করা হয় নাই এবং অনেকগুলো দাবি তারা উত্থাপন করেছেন। আপনি কি মনে করেন বিষয়টাকে নিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে দাবি তো থাকতেই পারে। জি, দাবি আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অপোজিশনে যারা আছে তাদের দাবিকে প্রাধান্য দিয়েই তিনি সরকার পরিচালনা করছেন। তো আমরা এই পদ্মা ব্যারেজের সম্পর্কে যেটুকু জানি যে 35,000 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে, এবং এই প্রকল্প নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতির সঙ্গে এই আলোচনাটা প্রাধান্য পেয়েছে। এবং কারিগরি সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা, এই দুটো সহায়তায় চীন দিতে সম্মত হয়েছে। এবং আল্লাহর অশেষ রহমতে যে চীনের সঙ্গে বাংলাদেশের একটা যে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এই প্রকল্পটা সফলভাবে বাস্তবায়ন হবে। এই প্রকল্পটা আপনার বাস্তবায়ন হলে আমি একটা আপনাকে জানাতে চাই যে দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম অঞ্চলে 7 কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবে। প্রায় 28.8 লক্ষ হেক্টর কৃষিজমি সরাসরি সেচ সুবিধার আওতায় আসবে। শুষ্ক মৌসুমে 290 কোটি ঘনমিটার পানি ধরে রেখে খরা ও পানির সংকট দূর করা যাবে। গড়াই, মধুমতি, ঈশা, মাতভাঙ্গা, বড়াল ও ইসামতির মতো 5টি প্রধান নদী ব্যবস্থায় স্বাদু পানির প্রবাহ ফিরে আসবে এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মতো উপকূলীয় জেলাগুলোতে ক্ষতিকর লবণাক্ত পানির প্রবেশ বন্ধ হবে। স্বাদু পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত হওয়ার মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং বাস্তব বস্তুতন্ত্র রক্ষা পাবে। তো ব্যারেজ সংলগ্ন প্ল্যান্ট থেকে প্রায় 113 মেগাওয়াট পরিবেশ বান্ধব জলবিদ্যুৎ উৎপাদিত হবে, যা জাতীয় গ্রিডে যোগ হবে। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার ফলে দেশের জিডিপিতে 0.45 অবদান রাখবে এই প্রকল্প। এই হচ্ছে। স্যার আপনি শুনলেন, আপনি কি এগ্রি কিনা স্যার? আমরা তো জানি, আমরাও তো প্রকল্প, আমরা আমাদের যখন স্ট্র্যাটেজিক কোর্সগুলো যখন হয় তখন আমরা এই ধরনের প্রজেক্ট পেপারগুলো বাড়াই। এবং 4,000 কোটি টাকা খরচ করে আমাদের যে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত একটা স্যার প্রকল্প করা হয়েছে, এবং এই প্রকল্পটাকে এখন ভেঙে ফেলতে হচ্ছে। জি স্যার। এটা এখন
আমাদের গলার কাটা হয়ে গেছে, জি। সোজা কথা। আর এই যে এত কোটি টাকা খরচ করে তারপরে এই জিনিসগুলো বানানো, এই যে প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি, এটার পিছনে আমার মনে আরো হয় স্টাডি দরকার স্যার। অনেক study দরকার। স্যার আপনার কাছে একটু আসি স্যার, আপনি বলছিলেন যে এই পদ্মা ব্যারেজের আগে হোয়াই নট তিস্তা ব্যারেজ। তা আমরা যখন প্রধানমন্ত্রী যখন গেলেন চীনে, তখন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত এগিয়ে আসুক, ভারত কিংবা অন্য যে কেউ এগিয়ে আসুক আর না আসুক, আমরা তিস্তা ব্যারেজ করবই। তখন আমাদের একটা ধারণা হয়েছিল যে এই ভিজিটে প্রথম যেটা মানে ফাইনাল হবে সেটা হলো তিস্তা, কিন্তু আমরা সেটাকে দেখি নাই তিস্তা ফাইনাল হতে। তবে তিস্তার ব্যাপারে বলা হচ্ছে যে এখানেও ফার্দার স্টাডি করা হবে। তো এটা কি স্যার ভারতকে একটু নর্মাল করার জন্য এই ব্যবস্থা নেওয়া হলো স্যার? আমি এইখানে আমি একটু কিছু পুরনো কথা বলি, জি। এটা জাস্ট গিভ মি সাম টাইম। আমি তখন ক্যাপ্টেন সাহেব, আমি আর এখন জেনারেল ইশতিয়াক, আমরা দুইজন তোমার 77-এর দিকে একটা এক্সারসাইজ হয়েছিল বাংলাদেশের ট্রাই সার্ভিস এক্সারসাইজ, নাম ছিল আয়রন শিল্ড। এই এক্সারসাইজের সময় প্রায় 4-5 দিন আমি ছিলাম G3 ইন্টেলিজেন্স, আর ইশতিয়াক ছিল G3 অপারেশন। উই ওয়ার ওয়ার্কিং ইন 9 ডিভিশন। 4-5 দিনের একটা এক্সারসাইজ ছিল। আমরা ডাগ আউট কমান্ড পোস্টের মধ্যে খুবই মানে দুইজন ক্যাপ্টেন সাহেব আমরা ডিউটি করছি, দিচ্ছি, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই। তো একদিন সকালবেলায় ভোরবেলায় মানে ফজরের আজানও পড়ে নাই, দেখি যে বাইরে সেন্ট্রি প্রেজেন্ট টার্ম দিল। দেওয়ার পরে তারপরে দেখি যে আমরা একটু সচকিত হয়ে গেলাম, এত ভোরবেলা কি আসছে। তারপর দেখি যে দুইটা পা নেমে আসছে। কিছুক্ষণ পরে দেখি যে একটা কমব্যাট জ্যাকেট পাওয়া যাচ্ছে। তারপরে দেখি যে একটা পিক আপ জেনারেল জিয়া নামছেন। জেনারেল জিয়া নামলেন, আমরা দুইজন খুব মানে উচ্চকিত হয়ে গেলাম, ভয়ও পেলাম। যারে জেনারেল জিয়া নামছেন, প্রেসিডেন্ট। নেমে উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আমি G3 ইন্টেলিজেন্স হিসাবে আমি ব্রিফ করলাম, প্রথমে সিচুয়েশন ব্রিফ করছি যখন, তখন আমাদের যে ন্যারেটিভ ছিল, ন্যারেটিভগুলো ছিল হলো প্রথমে বিডিআর এবং আনসার ওখান থেকে বর্ডার থেকে ফাইট দিবে, তারপরে তারা পিছনে নামবে, দে উইল রিট্রোগ্রেড অপারেশন করে পিছনে আসবে, এক পর্যায়ে এসে তারপরে সেনাবাহিনী ডিফেন্স আসবে। ওনাকে যখন এই ব্রিফটা করলাম, অত্যন্ত রাগান্বিত হয়ে গেছেন। হাতে ব্যাটেন ছিল, ব্যাটেন নিয়ে উনি বলছেন, ওয়াই দে আর কামিং ডাউন, পুশ দেম আপ ইনসাইড ইন্ডিয়া, পুশ দেম আপ ইনসাইড ইন্ডিয়া। আমার দুই ক্যাপ্টেন সাহেব, আমাদের ছাতি তখন ফুলে এত দূর হয়ে গেল যে পাইছি আমরা একজন নেতা, যাকে দিয়ে আমার দেশের যে এই শক্তি, যেই দেশের ভিতরে যে মানুষের মধ্যে যে শক্তি আছে, যেটা স্বাধীনতা যুদ্ধ করে আমরা এটাকে স্বাধীন করেছি, সেই শক্তিটা আমরা অন্তত পার্শ্ববর্তী দেশের চোখ রাঙানিকে আমরা দেখাতে পারবো। তো এরপরে তো আমাদের ওই নেতৃত্ব আর থাকলো না, চলে গেল। এরপরেও আমি ঘটনা বলি, আমি তখন লেফটেন্যান্ট। তখন এই হান্নান শাহ ছিলেন বিএনপির একজন, উনি ব্রিগেডিয়ার হান্নান শাহ, তখন আমাদের 6 বেঙ্গলের সিও ছিলেন, আমি লেফটেন্যান্ট। ইন্ডিয়ান একটা ডিভিশন মুভ করেছে হিলির দিকে, আমরা এক্সারসাইজে ছিলাম। উনি লেফটেন্যান্ট কর্নেল বললেন যে, মাহবুব, আই এম ডিপ্লয়িং মাই 6 বেঙ্গল দেয়ার, আর ইউ কামিং উইথ ইউর গানস? আমি বললাম, ইয়েস স্যার। একটা ডিভিশনের এগেনস্টে একটা ব্যাটালিয়ান, আমার 6টা গান নিয়ে আমি পিছনে দাঁড়িয়ে গেলাম। এটা কি ছিল? আমাদের মন মানসিকতার মধ্যে যদি আমি আগেই সারেন্ডার করে দিই, আমি যদি মনে করি যে সে আমার চেয়ে অনেক বড়, সে আমাকে তছনছ করে দিতে পারে, তাহলে তো আমার পরাজয়। এইখানেই তোমার আসে, আমি কেন তিস্তার ব্যাপারে আমি ইন্ডিয়াকে আমি তোষামত করব, যে তারা খুশি হলে তারপরে আমি এই চায়নাতে যাব, অথবা তাদেরকে খুশি রাখতে আমি তিস্তা ব্যারেজটা আমি পরে করব। এই মানসিকতা কেন? এইটা কখনো আমি সহ্য করতে পারি না। আমার মতন যারা সৈনিক আছে, যারা এই দেশের জনগণ আছে দেশপ্রেমিক, তারা কখনো এটা সহ্য করতে পারবে না।
আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখতে স্যার 1979 সালে তিস্তা ব্যারেজ যেটা মানে সেচ প্রকল্প এটা কিন্তু জেনারেল জিয়া শুরু করেছে Yes. এবং এটা 1990-তে এসে শেষ হয়েছিল, এরশাদ সাহেব শেষ করেছিলেন। কিন্তু এখন তো ওর ওই পারে ভারত যখন আপনার এই যে ব্যারাজ তৈরি করে ফেললো এবং ওরা যখন এই পানিটা আটকে দিল তখন তো আর পানি আসছে না, সুতরাং এইটা তো আর কোনো কাজে লাগছে না। আমি বলি এইটা আমাদের যে পরিকল্পনাটা ওটা করেছে, এটা অনেক চিন্তা ভাবনা করে এখানে পরিকল্পনাটা করা হয়েছে। ইন্ডিয়া কেন চায় না ওইখানে যে চায়না আসুক ওখানে, বিকজ চায়না আসলে তাদের যে চিকেন নেক যেটা আছে সেটা কাছাকাছি চাইনিজরা চলে আসবে, ওইখানে লালমনিরহাট যে বিমানবন্দর আছে সেটাকে তারা ইউজ করবে, সেখানে অনেক উন্নয়ন এটা হবে। এটা তো কত বিশাল একটা প্রজেক্ট। এইটা অ্যাকচুয়ালি তারা চায় না যে এখানে চীন আসুক। চীন আসলে তাদের জন্য প্রবলেম। এখন আমাদের কি, আমরা কি তাদেরকে খুশি করার জন্য এটা করব, না আমরা আমাদের নিজের স্বার্থটা দেখব? আমাদের স্বার্থটা হলো যদি তিস্তা ব্যারেজ, তিস্তা মহাপরিকল্পনা এটা যদি বাস্তবায়িত হয়, পুরা রংপুর ডিভিশনের যত তোমার কৃষক আছে, মানুষ আছে, তাদের সমস্ত দিক থেকে যে উন্নয়ন যেটা হবে, প্রত্যেকটা জিনিসের উন্নয়ন হবে। আর এখন যে পানিটা আসছে, আমি তো গেছিলাম ওই যে জলডোবা, ওই যে ওইখানে আমি গিয়ে দেখে এসেছি তাদের ব্যারেজটা যেগুলি সব দেখে এসেছি। অ্যাকচুয়ালি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি কিন্তু ইন্ডিয়াতে একটা বড় লম্বা কোর্স করেছি, 1.5 বছরের কোর্স করেছি। আই নো ইচ অ্যান্ড এভরিথিং অফ দেম। এরা যে আমাদেরকে ভালোবাসে না, ভালোবাসবে না, এটা একেবারে পরিপূর্ণভাবে এস্টাবলিশড। সেই জন্য আমাদেরকে আমাদের শক্তিটাকেই আমাদেরকে নিতে হবে এবং আমরা আমাদের শক্তির উপরে দাঁড়িয়েই তাদের সঙ্গে কথা বলবো। আমি একটু মোতাহার ভাই আপনার কাছে যেতে চাই। আজকে 7 তারিখ, আপনি জানেন যে 6 তারিখ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছিলেন তারা বাংলা ব্লকেড বলে একটা কর্মসূচি দিয়েছিল 6 তারিখ থেকে, এবং আজকে হলো 7 তারিখ। এবং গতকালকে তারা যখন সাভারে অনুষ্ঠান করছিল তাদের উপরে আক্রমণ হয়েছে। আপনি বিষয়টা কিভাবে দেখেন? আসলে আপনি দেখেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে জি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি। আপনারা দেখেছেন সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সকল দলের সহযোগিতা চেয়েছেন এবং তিনি যে সহযোগিতা করছেন সেটারও প্রমাণ রেখেছেন। এই যে আপনার 3-4 দিন আগে আপনারা দেখেছেন যে বিরোধী দলীয় নেতার আসনে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং উত্তরের মেয়র প্রশাসক বিরোধী দলের নেতাকে নিয়ে অটো দিয়ে ঘুরে পুরো এলাকা ঘুরে তার এলাকার উন্নয়ন নিশ্চিত করেছে, কোথায় কোথায় উন্নয়ন বঞ্চিত আছে। অতীতে কোনো সরকার এরকম করেছে কিনা আমার জানা নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করেছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এমপিদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনি দেখেছেন যে আমাদের পুলিশ সুপার ঢাকা জেলার তিনি ব্রিফ করেছেন যে আগে থেকেই তাদের মিছিলের আগে পিছনে পুলিশ ডেপ্লয় করা ছিল। শুধু তাই নয় যে পুলিশ তাদের কাছে কোন দিক দিয়ে যাবে তারা ওই প্ল্যানটাও তাদের কাছ থেকে জেনে পুলিশ ওইভাবে ব্যবস্থা নিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা তাদের অন্তর্দলীয় একটা ঘটনা যেটা তারা প্রকাশ্যে নিয়ে এসেছে। তো আমরা এটা বলতে চাই না যে না সরকার কোনো সহযোগিতা করবে না। তারা আমাদেরকে আমাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে জানাবে, পুলিশ প্রশাসন যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত আছে এবং এই ঘটনা তারা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আর এরকম সারা বাংলাদেশে কোথাও কিন্তু এরকম ঘটনা ঘটে নাই। আর এই রাজনৈতিক দলের তারা কি করতে পারে, কতটুকু করতে পারে এটা আপনারা জানেন। সেটা হচ্ছে যে তারা যখন ক্ষমতায় ছিল না নির্বাচনের আগে,
তারা কিন্তু কখনোই নির্বাচন চায় নাই। তারা বলেছে সংস্কার করতে হবে, সংস্কার করে তারপরে নির্বাচন হবে, মানে 5 ইয়ার্স টার্ম পার করে তারপরে নির্বাচন হবে। কিন্তু আমরা যে আন্দোলন করেছি এই যে গত 17 বছর আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে, তিনি লন্ডনে থাকলেও পুরো দলটাকে তিনি সঠিকভাবে নির্দেশনা দিয়ে চালিয়েছেন। আপনারা জানেন যে এই যে ফেসিবাদ সরকারের প্রধান, তিনি এই বিএনপির পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন বিএনপিকে ভাঙার জন্য, বিএনপির থেকে প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনে দাঁড়া করানোর জন্য, কিন্তু তিনি সফল হতে পারেন নাই। কেন সফল হতে পারেন নাই? যে আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি তার বিচক্ষণতা দিয়ে এই দলকে টিকিয়ে রেখেছেন, পাশাপাশি এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে 5 তারিখে যখন কোর্টে রায় আসলো, তখন কিন্তু আপনার আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে সার্জিস, হাসনাত এবং মুক্তার কি আক্তার এরকম বোধহয় ছিল, তারা 3 জন আইনমন্ত্রী বাসা থেকে বেরোয় আন্দোলন স্থগিত করে তারা বাসায় চলে গিয়েছিল। সেই দিন কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং তিনি আমাদের এই ছাত্র যারা আন্দোলন করছিল তাদের সঙ্গে কথা বলে এই আন্দোলনকে আবার চাঙ্গা করেছেন। আচ্ছা, এই প্রসঙ্গে আর যেতে চাচ্ছি না, কারণ এনসিবির কেউ এখানে নাই। আমি একটু স্যার আপনার কাছে আসতে চাই যে চীন বাংলাদেশকে একটা স্যার অর্থনৈতিক করিডোর প্রস্তাব দিয়েছে স্যার, এটার বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে এই করিডোর যদি আমরা করি তাহলে আমাদের লাভ কি ক্ষতি কি স্যার? আচ্ছা, লাভ ক্ষতির আগে আমি একটু বলতে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক একটা মুভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমি একটু বলি, চায়না মালাক্কা দিয়ে তার যে প্রণালী দিয়েছে যে যায়, সেখানে কিন্তু ইট হ্যাজ বিন চোকড বাই ইউএসএ। ইট ক্যান বি চোকড অ্যাট এনি টাইম, ইট ক্যান বি ক্লোজড। তো তার কিন্তু লাইন অফ কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। সেই জন্য সে প্রথমে যেটা করেছে, পাকিস্তান দিয়ে, গোয়াদার দিয়ে সে পাকিস্তান চায়না ইকোনমিক করিডোর সেটা করেছে, বাট দ্যাট ইজ আন্ডারগোয়িং থ্রু এ ভেরি ডিস্টার্বড ল্যান্ড, এবং সেখানে ইন্ডিয়া ইজ ট্রাইং টু ডিসরাপ্ট ইট বাই ইউজিং দি বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট অ্যান্ড দেন টিটিপি, এদেরকে দিয়ে ওটা ডিস্টার্ব করা হচ্ছে। সেই জন্য চায়না আবার কি করেছে, এই ইস্টের দিকে একটা করিডোর করার চেষ্টা করছে, সেটা হলো চায়না বাংলাদেশ মায়ানমার ইকোনমিক করিডোর। এটা তোমার কুনমিং থেকে শুরু হবে, এখানে মান্দালয় হয়ে তারপরে এখানে সিতুয়েতে গিয়ে চিটাগং পোর্ট। ইট ইজ এ মাল্টিমোডাল করিডোর। এখানে বাই সি থাকবে, বাই রোড থাকবে, বাই এনার্জি করিডোর থাকবে, পাইপলাইন থাকবে, ট্রেন থাকবে ইত্যাদি। নাও India has become very concerned about this, very concerned. See, a western corridor যেটা হচ্ছে পাকিস্তান চায়না, সেটা ইন্ডিয়াকে ওয়েস্ট দিয়ে ধরেছে। ইস্টার্ন করিডোর যদি এটা হয় তাহলে ইস্ট দিয়ে ধরবে। নিচে আছে হাম্বানটোটা, মানে শ্রীলঙ্কার যে পোর্ট আছে, এই পোর্টটাও হলো গিয়ে চাইনিজ এই করছে। সো ইট ইজ অ্যাপারেন্টলি বিং সিন দ্যাট দি total India has been circumvent by তোমার চাইনিজ যে স্ট্র্যাটেজিক মুভ। সেখানে কিন্তু তারা এর আগে কিন্তু এই বাংলাদেশের সঙ্গে যেটা হয়েছে, যে চাইনিজ যে প্রপোজাল এসছে, এটার মধ্যে এর আগে একটা ছিল, সেটা হলো গিয়ে চায়না, ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশ, 4টা। ইন্ডিয়া তো রাজি হয় না। ইন্ডিয়া সেটা রাজি হয় নাই। কেন রাজি হয় নাই? রাজি হয় না এই কারণে যে এটা একটা বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট, যেটা চাইনিজ, সেটা কিন্তু ইন্ডিয়ার কাছাকাছি চলে আসছে, সেই জন্য সে রাজি হয় নাই। তো এখন তার পরিবর্তে ইন্ডিয়া কি করেছে? ইন্ডিয়া করেছে হলো গিয়ে তাদের যে কালাগান প্রজেক্ট ইজ অলসো এ মাল্টিমোডাল প্রজেক্ট, যেটা দিয়ে তোমার কলকাতা উইল বি কানেক্টেড উইথ দেয়ার ইস্টার্ন স্টেটস। আরেকটা করেছে তারা ট্রাইল্যাটারাল কমিউনিকেশন করিডোর করেছে, সেটা হলো গিয়ে ফ্রম ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড টু এই যে মোদি হ্যাজ গন টু ইন্দোনেশিয়া, ফ্রম দেয়ার হি উইল বি গোয়িং টু
অস্ট্রেলিয়া, সেটা কি? সে মোদিজ অ্যাকশন ইস্ট প্রজেক্ট এটা। নাও আমরা যদি এইটার মধ্যে না যাই, তাহলে ইন্ডিয়ান যে প্রজেক্ট আছে, বিকজ বাংলাদেশ ইজ এ নেক্সাস ইন দি স্ট্র্যাটেজিক sphere of influence of these two great power, regional power, India and China. এটার মধ্যেখানে বাংলাদেশ কিন্তু ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক নেক্সাস। এখন এরা চেষ্টা করছে, মানে বিশেষ করে ইন্ডিয়া ইজ ট্রাইং, যে বাংলাদেশকে বাদ দিয়ে সে এটাকে করবে, অ্যান্ড বাংলাদেশ উইল বি আউট অফ দ্য নোডাল পয়েন্ট। এইটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা সিচুয়েশন হবে, কারণ আমরা কিন্তু উই ওয়ান্ট টু বি দ্য হাব ইন দিস রিজন ফর কমিউনিকেশন করিডোর and all the business corridor, and we will be ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে আমাদেরকে সঠিক নেতৃত্ব দিয়ে এই যে চাইনিজ যে প্রপোজাল, এই প্রপোজালের দিকে যেতে হবে। এটাতে আমাদের অনেক লাভ আছে, অনেক লাভ আছে। কিন্তু স্যার মিয়ানমারের ভিতরে তো গৃহযুদ্ধ চলছে। এইটাই হলো গিয়ে পয়েন্ট, তো বোন অফ কন্টেনশন। কিন্তু প্রশ্ন হলো, চায়না হ্যাজ গট ইনফ্লুয়েন্স অন আরাকান আর্মি, চায়না হ্যাজ গট ইনফ্লুয়েন্স অন মায়ানমার আর্মি। জানতা বারসা ভারতে গেলেন। হ্যাঁ, এই তো এইখানেও আর একটা কথা, জান্তা হ্যাজ গন ফার্স্ট টু মোদি, ফ্রম দেয়ার হি হ্যাজ গন টু শি জিনপিং। মানে সে শি জিনপিংকে সে এটা জানাতে চেয়েছে, মানে হি হ্যাজ ডান এ ভেরি ব্রিলিয়েন্ট মুভ। শি জিনপিংকে সে জানাতে চেষ্টা করেছে যে আমার কাছে কিন্তু অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ হলো ইন্ডিয়া। সেই জন্য সো দ্যাট শি জিনপিং তার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের দিকে যাতে নজর দেয়। এবং আমেরিকা যখন বলছে স্যার ইসরায়েলকে যে আমেরিকাই হলো তার সবচেয়ে বন্ধু, ইসরায়েল বলতেছে যে উই হ্যাভ অ্যানাদার ফ্রেন্ড। এক্স্যাক্টলি সেটাই হলো কথা, যে আমাদেরকে কিন্তু উই হ্যাভ টু প্লে আওয়ার কার্ডস ইন এ ভেরি ভেরি ডিলিজেন্ট ওয়ে। আমাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সটা, এই জিও পলিটিক্সটা আমাদেরকে অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে এবং ওই জায়গায় কাজ করতে হবে। আরেকটা কথা বলে নিই স্যার, আমরা আবার ফিরবো আপনার আচ্ছা, কাছে ঠিক আছে, স্যার। fine. আমরা একটু মোতাহার ভাই আপনার কাছে আসতে চাই, যে আমরা আস্তে আস্তে জিও পলিটিক্সের ভূ রাজনীতির ভিতরেই যাচ্ছি, এবং আমাদের পাশে চায়না, ভারত, আমেরিকাও আছে। তো শেখ হাসিনা দেশে ফেরত আসতে চাচ্ছে, এই বিষয়ে আপনি কি মনে করেন? এটা আসলে ও একটা স্ট্যান্ডবাজি করতেছে। আচ্ছা, হ্যাঁ, ও ভালোভাবে জানে যে ও 36 দিনের আন্দোলনে প্রায় বোধহয় 1600-র উপরে ছাত্র, যুবক, শ্রমিক, নানা শ্রেণী পেশার মানুষকে সে হত্যা করেছে, এবং খুব নির্মমভাবে হত্যা করেছে। এবং তার এই হত্যাকাণ্ড থেকে বাচ্চা শিশুরাও বাঁচতে পারে নাই। আপনারা দেখেছেন যে বাচ্চা শিশুরা কিভাবে গুলিবিদ্ধ হয়ে একজন ছাদের উপর, একজন জানলার দ্বারে দাঁড়িয়েছিল। শুধু এইটাই না, যে একটা ছেলেকে ছাদের কার্নিশে দাঁড়ানো অবস্থায় গুলি করে অনেক আকুতি মিনতি করেছে। আপনারা দেখেছেন আবু সাইদকে দিনাজপুরে, সেখানে রংপুরে রুকিয়া বিশ্ববিদ্যালয়ে 16 তারিখে। তো এই যে তার যে এবং এই প্রসঙ্গে একটু বলেনি যে আবু সাইদকে যে গুলি করা হয়েছিল, সেই চিত্রটা কিন্তু এনটিভি ধারণ করেছিল এবং এনটিভি এটা প্রচার করেছিল। থ্যাংক ইউ। তো এই যে আবু সাইদকে হত্যার পরেই দেশের সাধারণ মানুষ, শ্রমিক জনতা, ছাত্র, যুবক সবাই নেমে এসেছে, এবং গার্জিয়ানরাও নেমে আসছে। যে সকল ছাত্র আন্দোলন করেছে তাদের পিতামাতাও নেমে এসেছে রাজপথে। আমার ছেলে মেয়েরাও কিন্তু রাজপথে নেমে গিয়েছিল। আমাদের তো ধরেন এখন নানা কথা চলে, কিন্তু ওই সময় আমাদের প্রতি নির্দেশনা ছিল এই ছেলেদেরকে আমাদের সহায়তা করা। বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, দলের ব্যানার বাদ দিয়ে এই সাধারণ ছাত্রদের সঙ্গে তারা সম্পৃক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ক্র্যাকডাউন করলো, সেদিন কিন্তু আমাদের ছাত্র দলের সভাপতি রাকিব তার ফোর্স নিয়ে তখন কিন্তু ওই ক্যাম্পাসে ঢুকে গিয়েছিল, এবং আমাদের এই সাধারণ ছাত্রীদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। তো এত হত্যাকাণ্ডের পরে তিনি যে আসতে চান, এটা আমি মনে করি উনি ব্যঙ্গ করেন, কারণ ওনার তো একটা ব্যঙ্গ করার অভ্যাসই ছিল। আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি কিরকম ব্যঙ্গ করেছেন, যে বয়স হয়েছে এখন তো মারাই যাবে, আবার মুক্তি লাগে কেন, আবার চিকিৎসা লাগে কেন, এইসব কথা বলেছে। তো পাশাপাশি
তারেক রহমান সম্পর্কে তিনি বাজে কথা বলেছে এবং তারেক রহমান দেশের বাইরে, তারপরেও তাকে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, একটার পর একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, আর আজকের যে আন্দোলন, এই আন্দোলন আমাদের 17 বছরের আন্দোলনের একটা সমাপনী। এই 36 দিনের যে আন্দোলন, এটা আমরা যে দীর্ঘদিন ধরেন আমরা আন্দোলন করেছি, কিন্তু এটা আমরা আন্দোলন করে একটা পর্যায়ে যখন এসেছি তখন এই ছাত্র জনতার আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনে কিন্তু সকল রাজনৈতিক দলের সদস্যরাই জড়িত ছিল। আজকে এনসিপির আমার ভাইয়েরা বলে যে এটা তারাই শুধু করেছে, কিন্তু আমরা তো জানি যে কিভাবে আন্দোলনটা সফল হয়েছে। কারণ হচ্ছে যে এই যে আপনার তারা যে আন্দোলনটা করেছে, এই আন্দোলন চলাকালে নানা রকম সাহায্য সহযোগিতা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের সহযোগিতা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে। আপনি তৃণমূলের নেতা, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে? আসলে এই মুহূর্তে তো আওয়ামী লীগ আর আসার মানে সুযোগ নাই, কোনো এক সময় আসবে কিনা এটা আমরা জানি না। তবে রাজনীতি যেহেতু আওয়ামী লীগের এখন বন্ধ আছে, এখন তো তাদের রাজনীতি করার কোনো সুযোগ নাই। দলীয়ভাবে তাদের মানে তাদের যে ক্রাইম করেছে সেটার একটু বিচারের কথা বলেছেন উনি। উনি আসতে চায়, আমরা স্বাগত জানাই। জি, উনি আসুক, আসার পরে এই যে গণহত্যা চালিয়েছে তিনি, এই গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনার বিচার হবে, ট্রাইব্যুনাল অনুযায়ী ওনার বিচার হবে। পাশাপাশি আমাদের এই যে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই সকল হত্যাকাণ্ডের বিচার হবে। তো উনি যদি ওনার সৎ সাহস থাকে যে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে উনি আবার দেশে আসবেন এবং আইনি মোকাবেলা করবেন, আমরা স্বাগত জানাই, আসুক উনি। স্যার আপনার কাছে একটু, জি স্যার একটু কথা বলি। সেটা হলো যে অ্যাকচুয়ালি এই আন্দোলনের সঙ্গে তো আমরা সবাই সম্পৃক্ত ছিলাম। আমি নিজেই ছিলাম রাজপথে, এরকম আমাদের সঙ্গে বহুত মিলিটারি অফিসার্স, রিটায়ার্ড আমাদের সৈনিকরা, আমরাও ছিলাম একেবারে তোমার 1, 2, 3, 4, 5 পর্যন্ত তারিখ পর্যন্ত আমরা ছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, আমাদের বাঙালির একটু যে স্মৃতিশক্তিটা মাছের মতন, দ্রুত ভুলে যাই আমরা। এবং এই দ্রুত ভুলে যাওয়ার এই কালচারটা আমাদেরকে মানে কেন হয়েছে সেটার জন্য আমি বলতে চাচ্ছি, যারা অ্যাকচুয়ালি প্রথম সারির যারা এখন মনে করে যে তারা এনসিপির বড় বড় নেতা, তাদের ভুলের কারণেই কিন্তু মানুষ এটা ভুলে যাচ্ছে। তাদের কিন্তু বড় ভুলও, তারা ক্ষমতায় যেতে চেয়েছে। তারা যদি একটা প্রেশার গ্রুপের মধ্যে থাকতো, ক্ষমতায় না গিয়ে তারা যদি প্রেশার গ্রুপের মধ্যে থাকতো, তাহলে আজকেও তারা কিন্তু বাংলাদেশ চালাতে পারতো। বাংলাদেশে তারা যে মানে অ্যাকচুয়ালি ক্ষমতায় যাওয়ার পরে মানুষের সেই যে একটা শক্তি, সেই শক্তিটা হারিয়ে যায়। স্যার আমরা একটু, যেহেতু এনসিপি নাই, আমরা ওদের নিয়ে আর কথা বলতে চাই। স্যার আমি আপনার কাছে আসতে চাই যে আমাদের ভূতত্ত্ববিদ যারা আছেন তারা বারবার বলছেন যে বাংলাদেশ ডেল্টা এবং এখানে প্রচুর পরিমাণ তেল গ্যাস আছে, এবং আমাদের যে মানে গ্যাস এবং তেল পাওয়ার যে ইতিহাস স্যার, সেটা আমরা দেখেছি যে 1955 সালে প্রথম আমাদের হরিপুরে গ্যাস পাওয়া যায়, এবং 55 থেকে 69 সাল পর্যন্ত 14 বছরে আমরা 8টা গ্যাস ফিল্ড আবিষ্কার করি স্যার সিলেট অঞ্চলে, এবং এই রেশিও হলো 1:1, একটা কূপ খনলে একটা পাওয়া গেছে স্যার। এরপরে স্যার 71 সাল যুদ্ধের পরে আমরা কোনো গ্যাস ফিল্ড আবিষ্কারও করি নাই এবং এটা করার করি নাই, এবং 75 পর্যন্ত এইটা নিয়ে আর কেউ কিছু বলে নাই। 75 পরে যখন ক্ষমতা বদল হলো স্যার, 77 সালে এসে জেনারেল জিয়া প্রথম যে 1955 সালে যে হরিপুরে ওইখানে এক নেতৃত্ব দিয়েছেন এক বাঙালি ভূতত্ত্ববিদ, ওনার নাম হলো আশফাক আলী খান। ওনাকে জেনারেল জিয়া ডেকে এনে আপনার তার উপদেষ্টা করেছিলেন, মানে খনিজ উপদেষ্টা, এবং তিনি পেট্রো বাংলাকে আবার অর্গানাইজ করে তারপরে গ্যাস আবার আমরা উত্তোলনে খোঁজা শুরু করলাম,
এবং ৭৭ সাল থেকে ৮১ পর্যন্ত জিয়া রহমান বাঁচা পর্যন্ত আরও 4টা পেলাম আমরা। এরপরে কন্টিনিউ করেছেন আমাদের জেনারেল জিয়া, এরশাদও করেছেন। এরশাদ এসে বাপেক্স তৈরি করেছিলেন স্যার 90-তে এসে, এবং এই বাপেক্সের সফলতা অনেক 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 সফলতা স্যার। এরপরে স্যার আমরা দেখলাম হঠাৎ করেই এই গ্যাস তেল অনুসন্ধান বন্ধ করে দেয়া হলো, বন্ধ করে দিয়ে স্যার ক্রাইসিস তৈরি করা হলো, এবং ওই সময় আমরা ভোলায় প্রায় 5 TCF গ্যাস রেখে আমরা ক্রাইসিস তৈরি করে এলপিজি কিনলাম, এবং বাংলাদেশের একজন সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়েছে স্যার। এই গ্যাস তেল উত্তোলনের জন্য বর্তমান সরকার আবার নতুন করে 100টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। আপনি স্যার কি মনে করেন স্যার? আচ্ছা, এখন এই কথাটাই আমি বলতে চাই, নেতৃত্ব। এই যে আমি এখন বর্তমান প্রধানমন্ত্রীকে বলি, সে আমাকে অনেক ছোট, আমি তাকে খুব ছোট দেখেছি। তাকে বলতে চাই, ভাই তোমার গায়ে কিন্তু জিয়াউর রহমানের রক্ত, তোমার গায়ে কিন্তু খালেদা জিয়ার রক্ত। তারা কিন্তু এই দেশের জন্য কিন্তু যা করেছে, তুমি ওই পথে হাঁটো। তুমি ওই পথে হাঁটলে তুমি এই যে বাপেক্সকে যদি বাজেট দিয়ে তাদের সক্ষমতা বাড়ানো হয়, এই বাপেক্সই বাংলাদেশের মধ্যে তোমার খনিজ সম্পদ আহরণ, তেল গ্যাস উত্তোলন ইত্যাদি সমস্ত কিছু করতে পারবে। কিন্তু আমরা বাপেক্সকে বানিয়ে রেখে দিয়েছি খোড়া একটা ঘোড়া, যে চলতে পারে না। ঠিক আছে, আমি যতটুকু বুঝি সেটা হলো এইখানে একটা নেক্সাস কাজ করে তেল গ্যাসের জন্য। তার মধ্যে আমাদের যে ব্যুরোক্রেসি যেটা আছে, ব্যুরোক্রেটসরা এরাও ইনভলভ, যারা এইটাকে তোমার ফ্লারিশ হতে দিতে চায় না। তারা বিদেশ থেকে আমদানি করবে এবং তাদের নিজেদের পকেট ভরবে। এটাতে আমার দেশের যে কত বড় ক্ষতি হচ্ছে, জনগণ কত টাকা তাদের পকেট থেকে দিতে হচ্ছে, এটা কিন্তু তাদের ধর্তব্যের মধ্যে নাই। অতএব আমার কথা হলো, আমরা যে আর্মি অফিসাররা মিলে যে দলটা যেটা করতে চাচ্ছি, সেখানে হলো গিয়ে যে আমার দেশ প্রথম যদি আমি মুখে বলি তাতে কোনো লাভ নাই। আমাকে এটা কার্যকরী দেখাতে হবে যে হ্যাঁ, বাংলাদেশ ফার্স্ট, এটাকে আমাকে কার্যকরী দেখাতে হবে। সেটার জন্য আমার দেশের মধ্যে আমার যে অর্গানাইজেশনগুলো আছে, যে আউটফিটগুলো আছে, সেগুলিকে আমি রিজুভিনেট করব না কেন, এম্পাওয়ারমেন্ট করব না কেন? আমি ওইটাকে এম্পাওয়ারমেন্ট করব। এবং তারা বাংলাদেশে যে কাজ করেছে, বাপেক্স হ্যাজ গট এ ভেরি গুড ট্র্যাক রেকর্ড। স্যার স্যার আমরা একদম আলোচনা শেষে, ভাই আপনাকে আমি 1 মিনিট টাইম দিব, এই গ্যাস নিয়ে আপনি কিছু কথা বলেন। না, আসলে আমি ওনার একটা বিষয়ে একমত যে বাপেক্সকে, যে এই ফেসিবাদী সরকার, স্বৈরাচার সরকার বাপেক্সের কার্যক্রম বন্ধ রেখেছে। আপনাদের ময়মনসিংহের পাশের জামালপুর, ওখানে কিন্তু বাপেক্স গ্যাস, তো এই বাপেক্সের কার্যক্রম বন্ধ রাখার কারণেই অনুসন্ধান কার্যক্রম বন্ধ ছিল, যে কারণে বাংলাদেশে আর নতুন করে কোনো আপনার অনুসন্ধান কার্যক্রম চলে নাই এবং গ্যাসের সন্ধানও পায় নাই। তো আমি মনে করি যে আপনার কথার সঙ্গে আমি একমত যে আমাদের দেশে অনেক খনিজ সম্পদ আছে, গ্যাস আছে, কিন্তু আমরা এই অনুসন্ধানের কারণে সঠিকভাবে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার অভাবে আমরা সেগুলো খুঁজে পাচ্ছি না। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন উদ্যোগ নিয়েছেন এবং তিনি এই বাপেক্সকে কার্যকর করে অনুসন্ধান কার্যক্রম চালু করে 100টা নতুন কূপ খননের এটার একটা 100টার ব্যাপারে একটা এখানে একটা ইন্টারেস্টিং যে আমরা পরনির্ভরশীল ছিলাম। জি, আমাদের প্রধানমন্ত্রী 100টা কূপ খননের উদ্যোগ নিয়েছেন এই জন্যই যে তিনি এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সম্পদ দিয়ে দেশ চালানোর চেষ্টা করছেন। এবং ডিপসিতে আমরা টেন্ডার আহ্বান করেছি, ইন্টারন্যাশনাল টেন্ডার। সেই জন্য আমি মনে করি যে এটা আমাদের পরনির্ভরশীলতা কমবে। আর আপনি তো জানেন যে বিএনপি হচ্ছে একটা উদারপন্থী রাজনৈতিক দল এবং পররাষ্ট্রনীতির দিক দিয়ে বিএনপি সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে, কারোর সঙ্গে বৈরিতা নয়। এই আলোকে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার মনে হয় আপনি এই যে এটাকে সবার সঙ্গে বন্ধুত্ব রাখবে, কারোর সঙ্গে শত্রুতা নয়, এই জিনিসটা আমার মনে হয় আমাদের চেঞ্জ করা দরকার। আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করব যে আমাকে বন্ধু হিসাবে নিবে। আমি সবারই সঙ্গে বন্ধুত্ব হিসাবে করব, আমাকে বন্ধু হিসাবে নিবে না, সে আমার শত্রুতামি করবে। আমি কিভাবে ভারতের সঙ্গে পুরোপুরি বন্ধুত্ব করব? এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু এটা আমি মনে করি যে একজন রাষ্ট্রপ্রধান তার একটা কৌশল থাকা উচিত এবং একটা
তার একটা প্ল্যান থাকা উচিত এবং ওই প্ল্যানে তিনি আগাবেন। যিনি তাকে সহযোগিতা করবেন না এটা উনি জানবেন, জেনে ওই অনুযায়ী তিনি কাজ করবেন, কিন্তু কারোর সঙ্গে বৈরিতা করে নয়, শত্রুতা করে নয়। আমি মনে করি যে বন্ধুত্ব রেখেও যেমন আমরা এখন আমাদের প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, এই দ্বার এখন উন্মোচন হয়েছে। এখন অনেক সমস্যা আমরা সমাধান করতে হবে, আমরা সহযোগিতা পাবো, আমরা সহযোগিতা নিব, আমরা তাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, তার মানে এই না যে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা কোনো ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হয়েছি, এরকম না, বিষয়টা এরকম না। না, আমি একটু আপনাকে এখানে একটু কথা বলি। সেটা হলো যে আপনি সবসময় রাষ্ট্রপ্রধানের উপরে সব দায়িত্ব দিয়ে দিয়েন না। আপনার এই দেশে তাইওয়ানের কনসুলেট শুরু করা হয়েছিল, যার পরে থেকে চায়না আমাদের প্রতি খুব বিরাগ মনোভাব হয়েছিল। আপনার মনে আছে এটা? সো এই ধরনের কাজ তো তখনকার রাষ্ট্রপতি বা তখনকার যিনি ছিলেন তারা তো করে নাই, আপনাদের ভিতরেই একজন যারা এই কাজটা করেছে। এই জন্য আমাদেরকে কিন্তু খুব চিন্তা ভাবনা করে, বিকজ দেয়ার শুড বি এ থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্ক তার স্ট্র্যাটেজি ডেভেলপ করবে, ফর্মুলেট করবে, তারপরে সেটা যাবে গিয়ে যে রাষ্ট্রনায়কের কাছে। আপনি শুধুমাত্র রাষ্ট্রনায়কের দিয়ে রাখলে আমাদের দেশে আগে থেকেই রাষ্ট্রপ্রধানই মূল চালিকা শক্তি, এটা মানতেই হবে। এক মিনিট আমি বলি, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তিনি সঠিক পথে দেশ চালাচ্ছেন, এটা আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি। এবং তিনি কোনো প্রোটোকল না নিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, এটা আপনারা প্রমাণিত। আমাদের আজকে শেষ করতে হচ্ছে, আমাদের সময় নাই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এনটিভিতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের দুইজন অত্যন্ত গুণী ব্যক্তি, তারা বলছিলেন, বিশ্লেষণ করে দেখাচ্ছিলেন যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থকেই সামনে নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং আমাদেরকে সকলের সাথেই সম্পর্ক রাখতে হবে, তবে বাংলাদেশের স্বার্থকেই আমাদের প্রাধান্য দিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই পর্ব এখানে শেষ করছি। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন সুস্থ থাকবেন এবং এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।